আমি একটু হতাশ হয়েই বললাম, সে কি, গল্প শেষ নাকি? তোমাকে কে বলল যে গল্প এখানেই শেষ? জানোই তো, যদি সফল না হও তবে সাধকের ওপর কি বিপদ নেমে আসতে পারে। এই সব কাজে তুমি কতটা শক্তিশালী সেটা বড় বিষয় নয়, বড় কথা হলো তুমি কতটা সাহসী। তুই আমার সাধনার ফল নষ্ট করিস কোন সাহসে? একবার তো চোখ খুলে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে হাজার হাজার প্রেতের দল, সবার মুখে চোখে হিংস্রতা। আমি জানি তাদের হাত থেকে আমার আজ রক্ষা পাওয়া হবে না। নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প সজীব মাহমুদ নীল রচিত ত্রৈলোক্যনাথ সিরিজের দ্বিতীয় গল্প, ত্রৈলোক্যনাথ ও কাল। সজীব মাহমুদ নীল বাংলাদেশের অন্তর্গত নওগাঁ জেলার এক প্রত্যন্ত গ্রাম শালবাড়িতে ওনার জন্ম। আজকের এই গল্পটি সে একজন বিশেষ মানুষকে উৎসর্গ করতে চায়, এবং সে হলো তার প্রিয় বোন আয়েশা আক্তার। আয়েশা, তোমাকে গল্পের জন্য তরফ থেকে এবং তোমার দাদার তরফ থেকে বিলেটেড হ্যাপি বার্থডে। কারণ আয়েশার জন্মদিন ছিল 15ই ডিসেম্বর। তো খুব ভালো থেকো, সুখে থেকো আয়েশা, তুমি যেখানেই থেকো। আজকের গল্পে আমার সাথে রয়েছে তমাল 221B হ্যারিসন রোড থেকে, সুমিতেন্দ্র 86.7 তোমার FM থেকে, RJ সৃজন এবং সুমিত বাবু, গল্পের প্রচ্ছদ শিল্পী সৌরেন্দ্র। তাহলে চলুন আর বেশি দেরি না করে, একটা কথা আজ খুব বলতে ইচ্ছা করছে। গল্পের জন্যতে গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বেশি দেরি করছি না, চলুন তাড়াতাড়ি শুরু করা যাক আজকের গল্প, ত্রৈলোক্যনাথ ও কাল। ত্রৈলোক্যনাথ বলল, তুমি আবার এসেছো তাহলে? আমি তো ভাবলাম আর বুঝি আসবেই না। ঠাকুরের কথাই একটু হেসে বললাম, সে কি, আসবো না? সেবার যাওয়ার সময় তো বলেইছিলাম যে আবার আসবো। সে তো অনেকেই বলে, কিন্তু এই প্রথম কেউ আসবো বলে আবার এলো। এতে অবশ্য তাদের কোনো দোষ দেওয়া চলে না। এখানের যোগাযোগ আর পরিবেশটাই এমন যে লোকে একবার কষ্ট করে এলেও দ্বিতীয়বার ইচ্ছে থাকলেও আসতে পারে না। সে যাই হোক, অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে নিশ্চয়ই। তুমি একটু বসো বসো, আমি আসছি। বলেই ত্রৈলোক্যনাথ বেরিয়ে গেল। আমি একাই বসে রইলাম। ত্রৈলোক্যনাথ কথাটা অবশ্য মন্দ বলেননি। একে তো অনেকটা পথ হেঁটে আসতে হয়, তার উপর আবার এখানকার পরিবেশটাই এমন যে লোকজন খুব একটা আগ্রহ প্রকাশ করে না। এর মধ্যে দিনের আলো ফুরিয়ে আসতে শুরু করেছে। এমনিতেই নির্জন জায়গা, আলো কমে আসতেই যেন আরও নির্জনতা এসে চেপে ধরতে শুরু করলো। তবে এবার আর ভয়টা ঠিক করছে না। কেবলই মনে হতে লাগলো ত্রৈলোক্যনাথ এখনও কেন আসছে না। অবশেষে আমার সকল প্রতীক্ষার প্রহর কাটিয়ে ত্রৈলোক্যনাথ আসলো, আর এসেই বলল, তোমাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলাম, তাই না? আসলে এই মনোজ কয়েকদিন হলো আসছে না, একটা কাজে গিয়েছে। আমি পাঠিয়েছি, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। যদিও কাজের কাজ কিছুই নেই এখানে, তবুও যেটুকুই আছে তাও তো আমার মতো বৃদ্ধের জন্য অনেকটাই। আপনি এমন জায়গাতে কেন পড়ে আছেন? চাইলেই তো অন্য কোথাও গিয়ে লোকালয়ে বাস করতে পারতেন। তা পারি বই কি, কিন্তু মন সায় দেয় না।
মনের বিরুদ্ধে কোনো কাজই করা উচিত নয়। আর তাছাড়াও আমি তো দিব্যি ভালো আছি, কথা কইবার লোক পাই না, এই যা। না না বাবু, লোকালয়ে আমার থাকা হবে না। আমি আমি এই বেশ আছি। কথাগুলো একটানা বলে ত্রৈলোক্যনাথ খানিকটা চুপ করে থাকলো। তারপর আবার বলল, তবে হ্যাঁ, এখানে থাকার পিছনে অবশ্য একটা কারণ আছে। এই তুমি গতবার নিশ্চয়ই সেই মন্দিরটা দেখেছ, হ্যাঁ? যদিও এখন সেটাকে আর মন্দির বলা চলে না, সবই তো ভেঙে গেছে। কিন্তু একটা সময় সেখানেই পুজো হতো, আর সেটাও বেশ ধুমধাম করেই হতো। আশপাশের গ্রাম থেকে লোক আসতো দলে দলে। গোটা কতক রান্নার ঠাকুর রাত দিন রান্নার তোড়জোড় চালাতো। চারিদিকে হইচই, লোকজনের ছোটাছুটি, ছোট বাচ্চাদের খিলখিল হাসিতে মুখরিত হয়ে থাকতো সব সময়। আর এখন কোথায় গেল সেসব দিন? শেষের কথাগুলো বলতে বলতে ত্রৈলোক্যনাথের গলাটা একটু ভারী হয়ে আসলো। প্রশ্ন করলাম, তারপর কি হলো? তাছাড়া আমার জানা মতে কাছে কুলে তো কোনো গ্রাম নেই। লোকজন কি অনেক দূর থেকে আসতো? না না, তা হবে কেন? আর তোমাকে কে বলেছে আশেপাশে গ্রাম নেই? হ্যাঁ, এখন নেই, তবে একটা সময় তো ছিল। এই যে তুমি যে পথ দিয়ে এলে, সেটাও তো একটা সময় গ্রামই ছিল। এছাড়াও আশেপাশে অনেক গ্রামই ছিল, তবে এখন আর নেই। সেগুলো কিন্তু আপনি উঠে যায়নি। আবার গ্রামের লোকজনও কিন্তু অন্য কোথাও চলেও যায়নি। ত্রৈলোক্যনাথের কথায় খানিকটা বিস্ময়ের স্বরে বললাম, তাহলে? ও মা, তুমি লেখাপড়া করা শহরের মানুষ, তোমাকে বললে বিশ্বাস করবে কেন? তবে হ্যাঁ, বিশ্বাস করো আর না করো, তাতে কিন্তু কিছুই যায় আসে না। এই যে এই আশ্রমটা, এমন প্রাসাদের মতো আশ্রম তুমি এর আগে দেখেছো? হ্যাঁ, দেখেছো? বলো। কথাটা খুবই ঠিক। আমি অনেক আশ্রমই দেখেছি, যদিও সবগুলোর ভেতরে যাওয়া হয়নি, তবুও বাইরে থেকে দেখেছি। কিন্তু আজ পর্যন্ত এমন আশ্রম আমি কখনোই দেখিনি। বললাম, না, দেখিনি। দেখোনি কারণ এটা তো কোনো আশ্রমই ছিল না। আর তাছাড়াও আশ্রম এমন হয় না, তাই দেখোনি। এইটা ছিল এখানকার জমিদারের বাগান বাড়ি। আগেকার জমিদাররা নিজেদের আমোদ ফুর্তির জন্য এমন অনেক বাগান বাড়ি তৈরি করত। এখানকার জমিদারও করেছিল। তবে কি? থাক, সেসব কথা থাক। এইটা না হয় অন্য একদিন বলা যাবে। ভয় নেই। এই ত্রৈলোক্যনাথ যখন বলবে বলেছি, তখন ঘটনাটা না বলে মরবো না। কথাটা বলেই ত্রৈলোক্যনাথ মৃদু হাসল। হাসতে হাসতেই আবার বলল, তারপর তোমার দিনকাল কেমন কাটছে বলো তো? বুঝলাম ত্রৈলোক্যনাথ আজকে গল্প বলার আমেজে নেই, কিন্তু গল্প না হলে তো আমার চলবে না। একটু খোঁচা দিয়ে কোনো গল্প বের করা যায় কি? চেষ্টা করতে ক্ষতি কি? বললাম, দিব্যি চলছে ঠাকুরমশাই।
আর তাছাড়া এখান থেকে গিয়ে এক জ্যোতিষীর কাছে হাতখানাও দেখিয়ে নিয়েছিলাম। তিনি বলেছেন আর কোনো ভয়টয় নেই, ওই যা ফাড়াটারা ছিল সব কেটে গেছে। আমার কথা শুনে ত্রৈলোক্যনাথ কেমন যেন একটু গম্ভীর হয়ে গেল। যদিও অন্ধকারে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তবুও যেটুকু অনুমান করলাম তা হলো সে কি যেন ভাবছে। আর এমন আচরণে মনে মনে একটু খুশিই হলাম। আমি জানি হাত দেখে এইসব ভাগ্য গণনা করা যায় না, আর গেলেও আমি নিজ চোখে তার কোনো প্রমাণ পাইনি, তাই এইসব বিষয়ে বিশ্বাসটা ঠিক আসে না। তাই নিজের ভাগ্য গণনার জন্য কাউকে হাত দেখানোর প্রয়োজন পড়ে না। কথাটা বলার কারণ হলো, এই সুযোগে যদি ত্রৈলোক্যনাথের ঝুড়ি থেকে এই বিষয়ে কোনো কিছু বেরিয়ে আসে তাহলে বেশ হয়। বলল, দেখো, তোমাকে একটা কথা বলি, যাকে তাকে নিজের হাত দেখিও না। আমি বলছি না যে সত্যিকারের সাধু পুরুষ নেই, আছে আছে, তারা হাত তো দূরের কথা, তোমার দিকে তাকিয়েও সবটা বলে দিতে পারে, তবে তাদের সংখ্যা খুবই কম। আর সত্যিকারের সাধু পুরুষেরা কখনো ব্যবসা ফাঁদার জন্য এইসব করে না। যারা করে তারা কখনো সত্যিকারের সাধক হতেও পারেনি, আর পারবেও না। সাধনার মূল চাবিকাঠি হলো নিজের স্বার্থে কখনোই শক্তির অপব্যয় করা যাবে না, এতে শক্তি কমে আসে। এছাড়াও সাধকের উপর কি পরিমাণ বিপদ নেমে আসতে পারে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। গতবার তো বলেছি সেই কাপালিকের কথা, যে কিনা নিজের স্বার্থ উদ্ধার করতে স্বয়ং দেবী বগলামুখীকে আমন্ত্রণ জানিয়েছিল। আর তারপর তার শেষ পরিণতিটা কি হয়েছিল সে তো জানোই। শোনো তবে, তোমাকে আর একটা ঘটনা বলি। একটানা কথাগুলো বলে ত্রৈলোক্যনাথ আবারও একটু চুপ করল। বুঝলাম খোঁচাতে কাজ হয়েছে। ত্রৈলোক্যনাথ বেশ কিছুক্ষণ পর অবশেষে বলতে শুরু করলো, তখন আমার বয়স কত, এই 30-32 হবে। গুরু ইহলোক ত্যাগ করেছেন অনেক আগেই, তবে তার আগে তিনি আমাকে সাধনার সকল কার্যই শিখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, শোনো, আমার আর সময় বেশি নেই, তোমাকে তো সবই শিখিয়ে দিলাম, এতেই তোমার বাকি জীবনটা চলে যাবে আশা করি। তবে হ্যাঁ, শেখার কোনো শেষ নেই, হয়তো আরো অনেক কিছুই শিখবে তুমি। আমি তোমার ভাগ্য গণনা করে দেখেছি, তোমার সাথে আরো অনেক বড় বড় সাধকের দেখা হবে। আমি জানি না তুমি তাদের কাজ থেকে কতটা কি শিখতে পারবে। আর একটা জিনিস লক্ষ্য করছি, কিন্তু সেটা আমি তোমাকে এখন বলবো না। যদি কখনো তোমার প্রাণ সংশয় হয় তবে সেটা তুমি নিজেই দেখতে পাবে। শুধু দেখতেই পাবে না, বরং তোমাকে সে অনেক বিপদ থেকেই রক্ষা করবে। একটা কথা মনে রাখবে, এইসব সাধনার শক্তি তুমি কখনোই নিজের কাজে লাগাবে না, তাতে তোমার শক্তি দিনে দিনে কমতে শুরু করবে। আর যদি তেমনটা হয় তাহলে কিন্তু তোমার অনেক বিপদ আসতে পারে। তোমার শত্রুর সংখ্যাও নেহাত কম হবে না। তাই তোমার শক্তি যদি কমে আসে তাহলে বুঝতে পারছো কি বিপদ হতে পারে। তাই বলছি, লোভ থেকে দূরে থাকবে সব সময়, এটাই সাধনার আসল মন্ত্র। গুরুর কথা কিন্তু এই সত্যি হলো। তিনি আর বেশি দিন রইলেন না, আমিও একা হয়ে গেলাম। একবার ভেবেছিলাম
যেখানে গুরুই নেই সেখানে আমি আর এইসবে থেকে কি করব? এবার বরং লোকালয়ে গিয়ে সাধারণ মানুষের মতো বাকিটা জীবন পার করে দেব। করেও ছিলাম তেমন, কিন্তু মন টিকল না। যে মানুষটা ছোট থেকেই ঘর ছেড়ে সাধু সঙ্গ লাভ করে ঘুরে ঘুরে বেড়ায়, তাকে আর যাই হোক সমাজের নীতিতে বাঁধাটা এই বড্ড কঠিন। আমারও হলো তেমন হাল। কয়েকটা দিন সাধারণ মানুষের মতো এই লোকালয়ে এসে থাকলাম ঠিকই, কিন্তু মন ছুটে যায় অন্যদিকে। তাই একদিন বাধ্য হয়ে আবার বেরিয়ে পড়লাম। এই আগের বার তোমার যেমন হাল হয়েছিল, কোথায় যাব জানি না, শুধু এইটুকু জানি আমাকে যেতে হবে। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে পড়লাম, কখনো কোনো শ্মশানে, কখনো আবার ভাঙা মন্দিরে। ভাগ্য যদি ভালো হয় তাহলে কখনো কখনো কোনো গ্রামে গিয়ে রাতটুকুর মতো আশ্রয় মিলে যায়। এমন করে বেশ কিছুদিন চলার পর হঠাৎই একটা গ্রামে এসে উপস্থিত হলাম। এদিকে সন্ধেও হয়, তাতে অবশ্য কোনো সমস্যা ছিল না। এ কারণ কোনো গেরস্থ বাড়িতে আশ্রয় না মিললেও কোনো এক গাছের নিচে মাথা গুঁজবার ব্যবস্থা হয়ে যাবে নিশ্চয়ই। তো গ্রামে ঢুকতেই যে বাড়িটা প্রথম পড়ল, সেই বাড়ির সামনেই গিয়ে দাঁড়ালাম। এর অবশ্য একটা কারণও ছিল, একটা নয় দুটো। প্রথমত, বাড়ির মালিক যদি আজ রাতটুকু আশ্রয় নাও দেয়, তাহলে পাশেই যে একটা বড় গাছ দেখা যাচ্ছে, তার নিচেই ধুনি জ্বালিয়ে এই রাতটুকু পার করে দেব। বাড়ির ভেতর থেকে সন্ধ্যা আরতির ধ্বনি ভেসে আসছে। দু একবার শাঁখও বেজে উঠল। আমাকে অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে হলো না। একজন আমারই সমবয়সী লোক এই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতেই আমাকে দেখে থমকে দাঁড়ালো। তারপর কি যেন ভেবে এগিয়ে এলো আমার দিকে, আর এসেই প্রশ্ন করল, আপনি কে, আর এখানে কি করছেন? যুক্তিসঙ্গত প্রশ্ন। এমন ভর দুপুরে বাড়ির লাগোয়া উঠোনে অচেনা মানুষ দেখলে প্রশ্নটা করা স্বাভাবিক। বললাম, আমি ব্রাহ্মণ পথিক। আজ রাতটা যদি এখানে আশ্রয় মেলে তবে বড্ড খুশি হই। কাল সকাল নাগাদ চলে যাব। প্রথম প্রশ্নটা সে একটু দূরে দাঁড়িয়ে থেকে করলেও আমার উত্তর শুনে সহাস্য মুখে আমার খুব কাছে এগিয়ে এসে বলল, আরে আরে ঠাকুর মশাই, আমার কি ভাগ্য দেখুন, এমন সন্ধেবেলায় একজন ব্রাহ্মণ যে আমার বাড়িতে পায়ের ধুলো দিল, সে তো আমার জন্য অতি সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কিছু মনে করবেন না, আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। আপনি আসুন আসুন, ভেতরে আসুন। বলেই লোকটা আমার হাত ধরে বাড়ির সাথে লাগোয়া ঘরটায় নিয়ে গেল। আসলে জানো তো, তখনকার সময়টা ছিল খুবই ভালো। বাড়িতে কোনো ব্রাহ্মণ গেলে লোকে খুব খুশি হয়, তাদের খাতির যত্ন করতে উঠে পড়ে লাগে। এখন আর সেসব দেখা যায় কই? দিন দিন সবই উঠে যাবে। যাই হোক, অন্যদিকে চলে গিয়েছিলাম। তো
আমাকে তক্তপোষের উপর বসিয়ে লোকটা নিচু কণ্ঠে বলল, আচ্ছা, বলছিলাম যে আপনার তামাক চলে তো? আমি সাধু সন্ন্যাসীদের সঙ্গেই চলেছি, তাই এটা আমার কাছে নতুন কিছু নয়। বললাম, দিব্যি চলে? দেশি তামাক আছে, যদি বলেন তাহলে নিয়ে আসি। নিয়ে আসতে বলতেই লোকটা চলে গেল। তারপর একটু পরই এক হাতে একটা কেরোসিন বাতি, অন্য হাতে তামাক নিয়ে উপস্থিত হলো। এইবার আমি ত্রৈলোক্যনাথকে একটু থামিয়ে বললাম, এই আচ্ছা, মানে এই যারা সাধু সন্ন্যাসী হয় তারা সবাই ওই তামাক, এই তারপরে বিভিন্ন নেশা যেমন মদ ইত্যাদি, মানে এগুলো পান করে? মানে এইসব কি বাধ্যতামূলক, না মানে সাধনার ক্ষেত্রে এইসব কি করতেই হয়? বাধ্যতামূলক নয়, আবার বলতে গেলে বাধ্যতামূলক বটেও। এই খুলে বলি তাহলে, এই এখন যেমন মানুষ সিগারেট খায়, ঠিক তখন বেশিরভাগ মানুষই তামাক খেত। বলতে গেলে 100 জনের 90 জনই খেত। বলছি না যে এটা ক্ষতিকর নয়, বলতে গেলে মোটের উপর সব কিছুরই একটা করে ক্ষতিকর দিক থাকে, তবে এর বেশ কিছু উপকার আছে। কি সেটা? এই ধরো, মনে প্রফুল্লতা আনে। আবার ধরো, তুমি একটা সাধনায় বসেছ, আর সেজন্য তো তোমাকে সাধনার সকল উপকরণ সাজিয়েই বসতে হবে। আর সেই সব উপকরণের মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য উপকরণই হলো মদ। কোনো কোনো সাধনা করতে গেলে সাধককে মদ পান করতেই হয়, না হলে সেই সাধনায় সিদ্ধি আসে না। আসলে এই সব সাধনাগুলো তো সব উপদেবীদের নিয়েই। এই উপদেবী বললাম বলে তুমি আবার দেবতা ভেবে বসো না। আসলে এরা শক্তিধর ঠিকই, কিন্তু দেবতা নয়। আবার আমরা যাদেরকে ভূত প্রেত বলি সেই শ্রেণীরও নয়। তোমাকে কিভাবে বোঝাই বলো তো? আসলে সার কথা হলো, এরা ভূত আর মানুষের মাঝামাঝি স্তরের প্রাণী, যাদের অসীম শক্তি থাকলেও দুর্বল সাধকের মন্ত্র বলেই আটকে থাকে। তবে আমি আমার জীবনে বেশ কয়েকজন সাধককে দেখেছি যারা যারা এইসব নেশা ভাঙ করেন না, অথচ তারা কিন্তু মহাসাধক রূপে স্থান পেয়েছেন। আমার ভাগ্য হয়েছিল এমন একজন মহাসাধকের সঙ্গ লাভ করার, যদিও সেটা মাত্র কয়েকদিনের জন্য, কিন্তু তবুও এমন ভাগ্য কিন্তু সবার হয় না। তোমাকে সে ঘটনা পরে বলবো, আজ বরং এটাই বলি। ত্রৈলোক্যনাথ একটু দম নিয়ে আবার বলতে আরম্ভ করলেন, কোথায় যেন থেমেছিলাম? ও হ্যাঁ, তো লোকটা তামাকের সকল সরঞ্জাম নিয়ে এসে আমার পাশে বসলো। নিন ঠাকুর মশাই, সাজুন। আমি একটু আপত্তি জানিয়ে বললাম, না না, সে কি, তুমি সাজাও না। কি যে বলেন ঠাকুর মশাই, এমন সন্ধেবেলায় ব্রাহ্মণের হাতে প্রসাদ কি ছাড়তে আছে? সাজুন সাজুন, আপনি সাজুন। অগত্যা আমাকেই সাজতে হলো। কথায় কথায় জানতে পারলাম লোকটার নাম প্রফুল্ল দেব। জমি জিরে আছে কিছু, তার সাথে পুকুর গোলা সবই আছে। বাড়িতে দুধেল গাই আছে। নামটা যেমন প্রফুল্ল, কথায় বার্তাতেও তেমন ছাপ ফুটে উঠতে লাগলো তার চোখে মুখে। কোনো জড়তা নেই,
সরল মনি নিজেই সকল কথা বলতে শুরু করলো। যখন দেখলো আর কিছু বলার মতো বাকি নেই, তখন প্রশ্ন করলো, আচ্ছা ঠাকুরমশাই, রাতে খাবারের কি ব্যবস্থা করব যদি একটু বলেন। আমি রাতে খুব একটা কিছু খাই না। কথাটা প্রফুল্ল দেবকে বলতেই সে বলল, না না, সে কি কথা, গেরস্ত বাড়িতে এসছেন, কিছু তো একটা খেতেই হবে, না হলে ঘরের অকল্যাণ হয়। অবশেষে দুমুঠো আতপ চাল আর 1 ঘটি দুধ দিতে বললাম। বলতে না বলতেই প্রফুল্ল দেব একটা নতুন হাঁড়িতে করে আতপ চাল আর 1 ঘটি দুধ নিয়ে এসে হাজির হলো। এটাকে ঘটি না বলে বরং ছোটখাটো একটা কলসি বলা চলে। বললাম, আরে আরে, এ কি করছো? এত দুধ কে খাবে? সে একটু হেসে বলল, এতবার কোথায় বলুন, এইটুকুনই তো মাত্র, খেয়ে নিন না, খেয়ে নিন। সত্যি কথা বলতে কি, খেতে আমার কোনো আপত্তি ছিল না। প্রফুল্ল মাটির একটা গ্লাসে দুধ ঢেলে দেয় আর আমি খাই। দেখতে দেখতে কলসি খালি হয়ে গেল। এত পরিমাণ দুধ একা খেয়ে নিলেন? ত্রৈলোক্যনাথকে প্রশ্নটা করতেই সে একটু হেসেই বলল, এ আর কি, খাওয়ার অনেক নজির আছে আমার। তাছাড়া দেখছই তো আমার শরীর, এখন বয়স হয়েছে, তাই কিছুটা ভেঙে পড়েছে তো বটেই। শরীর অনুযায়ী খোরাক তো দিতেই হবে, তাই না? তো আরো 1 ছিলিম তামাক সাজিয়ে খেতে খেতে অনেক কথাই হলো। সে তো নিজের সব কথাই আগেই বলেছিল, এবার শুরু করলো গ্রামের কথা। কিন্তু এবার ওর কথাগুলো কেন যেন কেমন কেমন লাগলো, যেন মন খুলে বলতে পারছে না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো সে আমার কাছে কি যেন একটা লুকোচ্ছে। প্রশ্নটা করতেই সে আমতা আমতা করে বলল, কি বলবো ঠাকুরমশাই, আপনি অতিথি মানুষ, কাল সকাল হলেই হয়তো চলে যাবেন, শুধু আপনাকে এইসব বলতে দ্বিধা হয়। আমার অনুমানই ঠিক হলো। প্রফুল্ল আমার কাছে কি যেন একটা লুকোচ্ছে। প্রথম অনুমান সত্য হতেই আর একটা কথা মনে ঘুরপাক খেতে লাগলো, আর সেটা হলো সে আর যাই লুকুক না কেন, সেটা গ্রামের জন্য ভালো কিছু নয়। বললাম, দ্বিধা করো না প্রফুল্ল, বলো আমাকে কি হয়েছে। কি বলবো আপনাকে ঠাকুরমশাই, আমাদের গ্রামে কালের আবির্ভাব হয়েছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, সেটা কেমন? পুরো ঘটনাটা খুলে বলো তো। শুনবেন ঠাকুরমশাই? তবে শুনুন, বেশি দিন আগের কথা নয়, মাসখানেক আগে গ্রামে এক অদ্ভুত রকমের গোমরক দেখা দিয়েছিল। গায়ের ধনী গরিব সবার গোয়ালেই কম বেশি গরু আছে, তাই সবার কপালেই দুশ্চিন্তার ছাপ দেখা দিল। অনেক দূর দূরান্ত থেকে ডাক্তার কবিরাজও আনা হলো, বেশ নামকরা কবিরাজও আনা হয়েছিল, দক্ষিণাও নেহাত কম নয়। কিন্তু তবুও কাজের কাজ কিছুই হলো না। ওইদিকে প্রতিদিনই কারোর না কারোর গোয়ালের গরু মরছে ঠাকুরমশাই। তবে হ্যাঁ, কোন গরুটা মরবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারতাম। সকালবেলা যদি কোনো গরু বের করার সময় দেখা যায় যে গরুটার গলা খানিকটা ফুলে উঠেছে, তাহলে ধরে নিতে হবে সেটা সেদিনের মধ্যেই মারা যাবে। তো একদিন হঠাৎ জানা গেল এখান থেকে 20 ক্রোশ দূরে সুন্দরপুরের একটা শ্মশানে নাকি কোথা থেকে একটা খুব নামকরা সাধু এসে আস্তানা গেড়েছে। যেই শোনা সেই কাজ।
গ্রাম থেকে গরুর গাড়ি করে বেশ কয়েকজন লোক অনুনয় বিনয় করে সাধুকে নিয়ে আসা হলো। কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। কেন, কি হয়েছে? কি বলবো ঠাকুরমশাই, খুবই লজ্জার কথা। গ্রামে আনার পর জানতে পারলাম সাধু গায়ের মড়ক সারিয়ে দেবে, কিন্তু তার জন্য প্রতি রাতেই তার নাকি একটি করে নারী সঙ্গ লাগবে। কি আর করার, গ্রামের এখন যে অবস্থা তাতে এটা না করেও কোনো উপায় নেই। আমাদের পাশের গ্রাম, মানে যে গ্রাম দিয়ে আপনি আসলেন, সেখানে একজন মহিলা থাকতো, নাম মালতী। থাকতো বললাম কারণ সে আর জীবিত নেই। মেয়েটা এমনিতে আগে ভালোই ছিল, কিন্তু অল্প বয়সে স্বামী মারা গেল। কুপথে যেতে তাকে বাধ্য হতে হয়েছে। মোটা অঙ্কের টাকার লোভে মালতী অবশ্য তাতে অমত হয়নি, তো তাকেই ঠিক করা হলো। সাধু মিথ্যে বলেনি। 3 দিনের মধ্যেই গ্রাম থেকে গোমোরক চলে গেল। তখন ওই সাধুকে বিদায় দেবার পালা। গ্রামের সবাই খুব খুশি। বিদায় বেলায় মোড়ল মশাই সাধুকে বললেন, ঠাকুর, আপনি আমাদের গ্রামকে রক্ষা করেছেন, এর জন্য আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। বলুন আপনি কি চান? আমরা সবাই ভেবেছিলাম সাধু হয়তো টাকা পয়সা চাইবে। তাতে অবশ্য আমাদের কোনো অসুবিধে ছিল না। যত টাকাই চাক না কেন আমরা সবাই মিলে সেটা দিতে প্রস্তুত ছিলাম। সাধু কিন্তু টাকা পয়সা কিছুই চাইলেন না। যে জিনিসটা চাইলেন সেটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ যে মানুষটার ওপর শ্রদ্ধা আর ভক্তির জন্ম নিয়েছিল, সেটা নিমেষেই ক্ষোভে পরিণত হলো। প্রফুল্লর কথা শুনে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন, কি চেয়েছিল এই সাধু? প্রফুল্ল বলল, সাধু বলল, টাকা পয়সা কিছুই চাই না। তাছাড়া আমি একজন ভবঘুরে মানুষ, টাকা পয়সা দিয়ে কি করব? কিন্তু যা চাই তা কি আপনি দিবেন? হ্যাঁ, অবশ্যই দিব। হ্যাঁ, বলুন কি চান আপনি? আমি জানি আপনার একটি বিধবা বোন আছে। গতকাল একবার চোখের দেখা দেখেছি। যদি দিতে হয় তাকেই দিন। আপনিই বলুন ঠাকুরমশাই, এটা কি সম্ভব? প্রফুল্লর প্রশ্নের কোনো জবাব দিলাম না, পাল্টা প্রশ্ন করলাম, তারপর আর কি, সাধুর অমন কথায় সবাই তো রেগেই আগুন। সেই সাথে মোড়ল মশাই নিজেও। সাধুকে মারধর করে গ্রাম থেকে তো বের করিয়ে দিলেন তিনি। কিন্তু তখন কি আর জানতো যে আমাদের ওপর আরো ভয়ঙ্কর কিছু নেমে আসছে খুব তাড়াতাড়ি। এতটুকু বলে ত্রৈলোক্যনাথ একটু থামলো। তারপর আমার দিকে প্রশ্ন ছড়ে দিয়ে বলল, তোমার খারাপ লাগছে না তো? যদি তাই হয় তবে এখানেই থামি। আমি তখন পুরোপুরি গল্পে ডুবে গিয়েছি। ত্রৈলোক্যনাথের কথায় ঘোর কিছুটা কাটতেই বললাম, সে কি, এ থামবেন মানে? বলুন ঠাকুর মশাই, বলুন। বেশ, তবে তাই হোক। এর পরের ঘটনাটা আরো ভয়ঙ্কর। প্রফুল্ল চুপ করে আছে দেখে প্রশ্ন করলাম, কি হলো, থামলি কেন? সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর কি বলবো ঠাকুরমশাই, আগে তো না হয় গরু মরত, কিন্তু সেই ঘটনার পর মানুষ মরতে শুরু করলো। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ে হইচই পড়ে গেছে। শুনলাম মোড়ল মশাইয়ের সেই বিধবা বোন নাকি মারা গেছে। বনেদি ঘরের মেয়ের মৃতদেহ তো আবার সবাই দেখতে পারে না, তবে যারা দেখেছে তারা বলা বলি করছিল যে তার নাকি গলাটা ফুলে গেছিল বেশ অনেকটা, ঠিক যেমনটা গরুগুলো মরার আগে ফুলে যেত। তারপর 2 দিন অবশ্য আর কিছুই হলো না, কিন্তু তার পরের দিন থেকেই প্রায় প্রতিদিন একজন না একজন লোক মরছে। সবারই একই রোগ, সকালবেলা গলা ফুলে উঠেছিল আর সারাদিনের মধ্যেই সে মারা যায়। কারোর কারোর হাতে আবার একটা দিন সময় থাকতো। আজকে নিয়ে 15 দিন হলো ঠাকুরমশাই। এর মধ্যে
প্রায় প্রতিদিনই শ্মশানে একবার করে আগুন জ্বলেছে। একটা চিতার আগুন না নিভতেই আরেকটা জ্বলে উঠেছে। আমার বাড়িতেও রোগটা এসেছে ঠাকুরমশাই। মাকে গতকাল চিতায় তুলে দিয়ে আসলাম। এবার হয়তো আমার পালা। গায়ে কালের ছায়া নেমে এসেছে ঠাকুরমশাই। কেউ বাঁচবে না, কেউ না, সবাই মরবে, সবাই। কথাগুলো বলতে বলতে প্রফুল্লর গলা ভারী হয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ অবশ্য নিজেকে শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না। ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে লাগলো মানুষটা। এমন পরিস্থিতিতে তুমি থাকলে কি করতে আমি জানি না, তবে আমি ঠায় বসে রইলাম তক্তপোষের উপর, ঠিক যেমনটা আগে ছিলাম। প্রফুল্ল কিছুটা শান্ত হলে বললাম, আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে ভুলে গেছো? দেখো, কথাটা বলছি এই কারণেই যে জন্ম আর মৃত্যু ঈশ্বরের হাতে থাকে প্রফুল্ল, এতে মানুষের কোনো হাত থাকে না। আয়ু ফুরোবার আগে কেউই মারা যায় না। মনে করে দেখো তো, তুমি সবটাই বলেছ নাকি কিছুটা বলতে ভুলে গেছ? প্রফুল্ল দেব আমার প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ আমতা আমতা করার পরে বলল, কই না তো, কি ভুলে যাব? ভাবো, মন দিয়ে ভাবো। না ঠাকুরমশাই, ভুলবার তো কথা নয়। প্রফুল্ল বিড়বিড় করে কথাগুলো আওড়াতে আওড়াতে হঠাৎ চমকে উঠল। তারপর বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মনে পড়েছে। সাধুর কাজের এমন নজির দেখে গাঁ শুদ্ধ লোক তার কাছে হাত দেখাতে গিয়েছিল বটে। কেউ কেউ তাবিজ টাবিজও নিয়েছিল, কিন্তু কেন বলুন তো? এমনটা তো গ্রামে যে কোনো সাধু আসলেই করা হয়। এইবার দুয়ে দুয়ে চার মিলল। শোনো, একটা কথা মনে রাখবে, জন্ম, মৃত্যু, মানুষের ভাগ্য, এই তিনটে ঈশ্বর নিজের হাতে রাখেন। চাইলেও কেউ তা খণ্ডন করতে পারে না। তবে হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের মৃত্যু ডেকে আনতে পারি বটে। তুমি সাধারণ মানুষ, তোমাকে বোঝানো একটু শক্ত হবে, কিন্তু তবুও বলি, এই যে আমরা কোনো সাধু সন্ন্যাসী দেখলেই বলি হাতটা দেখে দিন, আর এতে সাধু চাইলে তোমার হাতের রেখা বদলেও দিতে পারে। ভালোটা করতে পারে কিনা জানি না, তবে খারাপটা নিশ্চয়ই করতে পারে। যদিও আমি নিজেও এই পথেরই পথিক, তবুও বলবো, যতটা সম্ভব কোনো তান্ত্রিক, সাধু, সন্ন্যাসীর কাছ থেকে দূরে থাকা যায় ততই মঙ্গল। যদি সম্ভব হয় তবে এইসব লোকের কাছে না যাওয়াই ভালো, কারণ তারা ভালোটা খুব কমই করে, বরং মানুষের অনিষ্ট সাধনের বাসনাই তাদের বেশি। তবে সবার কথা বলবো না। দুনিয়ায় যেমন মন্দের পাশাপাশি ভালো মানুষও দেখা যায়, তেমনি এইসব ক্ষেত্রেও ভালো সাধক আছে, কিন্তু সাধারণ লোক তো আর সেটা বুঝতে পারে না। তাই বলবো, ভালো হোক বা মন্দ, দূরে থাকাটাই মঙ্গলজনক। সে যাই হোক, যে কথা বলছিলাম সেইটা বলি। বুঝলাম, প্রফুল্লদের গ্রামে যে সাধু এসেছিল সে হয়তো জানতো যে এমন কিছু একটা ঘটতে চলেছে। আসলে সব সময়ই অশুভ আত্মারা শুভ আত্মার থেকে কমপক্ষে এক ধাপ এগিয়ে থাকে। আর তুমি হয়তো বিশ্বাস করবে না,
এইসব অশুভ আত্মার ক্ষমতা কিন্তু যে কোনো শুভ আত্মার থেকে অনেকটাই বেশি। এখন প্রশ্ন তুমি করতেই পারো, তাহলে সব সময় শুভ আত্মার জয় হয় কিভাবে? ওই যে বললাম, একটা শুভ আত্মা আর একটা হলো অশুভ। অশুভ আত্মার ক্ষমতা বেশি, কিন্তু সেটার স্থায়িত্ব কম। আর যদিও শুভ আত্মার ক্ষমতা কিছুটা কম, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়। আর তাই তো জয় সব সময় ভালোর হয়, সে একটু দেরিতে হলেও হয়। যদি তাই না হতো তাহলে দুনিয়া টিকবে কিভাবে? তান্ত্রিক মতে একজন সাধক যদি এক অতি গূঢ় প্রক্রিয়ায় সাধনে সিদ্ধি লাভ করে, তাহলে তার অসাধ্য আর কিছুই থাকে না। কোন সাধনায় সেটা তোমাকে বলছি না, এমনকি মানুষের ভাগ্য। তবে এক্ষেত্রে ব্যক্তির নিজের ইচ্ছাতেই সাধককে নিজের ভাগ্য নির্ণয় করতে দিতে হয়, জোর করে এইসব কাজ করা যায় না। গাঁয়ের লোকজনদেরও হয়েছে সেই হাল, তাদের কেউ জোর করেনি, বরং তারা নিজেরাই তাদের ভাগ্য গণনার দায়িত্বটা সাধুর উপর দিয়েছিল, যেমনটা তোমার ক্ষেত্রে হয়েছে। আর সেই সুযোগেই সাধু নিজের কার্য হাসিল করেছে। কিন্তু প্রশ্ন হলো, মোড়লের বিধবা বোনও কি হাত দেখাতে গিয়েছিল? যাওয়াটা অস্বাভাবিক নয় মোটেও, কারণ প্রফুল্ল তো বললই যে শুধু মোড়ল মশাইয়ের বোনকে এক নজর দেখেছে। হয়তো হাত দেখাতে গিয়েই। আমি আর কিছু বললাম না। আরো বেশ কিছুক্ষণ গল্প করে প্রফুল্ল বলল, আপনি তাহলে এখানেই শুয়ে পড়ুন, আমি যাই দেখি ভেতর বাড়ির কি অবস্থা। কথাটা বলেই সে উঠতে গিয়েও উঠল না, কিছুক্ষণ বসে রইল। বুঝলাম সে আমাকে কিছু একটা বলবে করেও বলার সাহসটা ঠিক করে উঠতে পারছে না। অভয় দিতেই বলল, ঠাকুরমশাই, আমি জানি আপনি এখানে থাকতে আসেননি, কিন্তু তবুও যদি কয়েকটা দিন থেকে যান। আমি শুনেছি বাড়িতে ব্রাহ্মণ থাকলে নাকি বিপদ খানিকটা হলেও কম আসে। এই কথাটা অবশ্য আমিও তাকে বলতেই যাচ্ছিলাম, এখন সে নিজে থেকে কথাটা বলতেই বললাম, থাকবো। আমার কথায় হয়তো সে খানিকটা স্বস্তি পেল। বলল, যাক, তাহলে আর চিন্তা নেই। মরলে অন্তত ব্রাহ্মণ অতিথি আমার চিতার পাশে দাঁড়িয়ে থাকবে, এটাই শান্তি। আমি অবশ্য এই প্রশ্নের কোনো জবাব দিলাম না, কেবল বললাম, তুমি গিয়ে শুয়ে পড়ো, ভয় নেই। আমি যতক্ষণ আছি ততক্ষণ এ বাড়িতে অন্তত কিছু হতে দেব না। সে রাতে আর আমার ঘুম এলো না। আসবার কথাও নয়, কেবল একটা কথাই বারবার মনে করাঘাত করতে লাগলো। প্রফুল্লকে ভরসার বাণী তো শোনালাম, কিন্তু যে তান্ত্রিক এমন অসাধ্য সাধনায় সিদ্ধি লাভ করেছে, আমি তার সাথে কতটুকুই বা লড়তে পারবো। তবুও মনে একটা আশার উদ্ভব হতে আরম্ভ করলো। এর আগেও দেখেছি, পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার সাহসটা ঠিক দমে যায় না, বরং খানিকটা বেড়ে যায়। গুরু বলেছিলেন, শোনো, এই সব কাজে তুমি কতটা শক্তিশালী সেটা বড় বিষয় নয়, বড় কথা হলো তুমি কতটা সাহসী। তোমার মনে যদি সাহস থাকে
তবে যে কোনো বিপদ থেকে অল্প বিদ্যা দিয়েই বেরিয়ে আসতে পারবে। আমি ভীতু নয়, কিন্তু তবু মনটা কেমন যেন একটু খচখচ করতে লাগলো। ভয় নেই, একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে এরই মধ্যে, কিন্তু সেটা ঠিক কি তা বুঝতে পারলাম না। এখন অবশ্য মনে হয় বুঝতে পারাটা উচিত ছিল। যদি সে রাতে কিছুটা হলেও আন্দাজ করতে পারতাম, তাহলে হয়তো তেমনটা কিছুই হতো না। আমি এমনিতেও প্রতিদিন সকাল সকালই ঘুম থেকে উঠি, কিন্তু সত্যি বলতে কি শেষ রাতে ঘুমানোর পর এমন একটা অবস্থা হয়েছিল যে উঠতে একটু বেলাই হয়ে গেল। তবুও বোধহয় ভাঙতো না, কিন্তু দরজায় টোকার শব্দে উঠে বসলাম। দেখলাম প্রফুল্ল বিমর্ষ মুখে চৌকাঠের উপর দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে বলতেই ধীরে ধীরে এগিয়ে এলো তক্তপোষের দিকে। তারপর ধপ করে পুরো শরীরটা ছেড়ে দিয়ে বলল, এই মাত্র দেখে আসলাম, মোড়ল মশাই আর ইহলোকে নেই। কথাটা শুনে খানিক বিস্মিত হলাম বটে, কিন্তু যতটুকু হওয়া উচিত ততটুকু হলাম না। কারণ এখন বুঝতে পারছি কালকের মনে দানা বাঁধা সন্দেহটা আর কিছুই নয়, বরং এইটাই ছিল। বারবার মনে হচ্ছিল আজ রাতে হয়তো কিছু একটা ঘটবে, আর ঘটলেও ঠিক তাই। এবারেও কি? হ্যাঁ ঠাকুর মশাই, আমি নিজে দেখে আসলাম। গলাটা ফুলে উঠেছে অনেকখানি। মুখে কিছু না বললেও মনে মনে বললাম, গলাটা তো আর এমনি এমনি ফুলে ওঠেনি প্রফুল্ল, সেটা আগে চেপে ধরা হয়েছে, ফুলে তো উঠবেই। মুখে বললাম, আচ্ছা, তোমার জানা মতে পঞ্চমুণ্ডির আসন কোথায় আছে বলতে পারো? বুঝলাম আমার প্রশ্নটা সে বুঝতে পারেনি, তাই আবার বললাম, আচ্ছা ঠিক আছে, এই গ্রামের মন্দিরটায় আমাকে নিয়ে যেতে পারবে? পুরোহিত ঠাকুরের সঙ্গে দেখা করাটা জরুরি। হ্যাঁ সে পারবো, কিন্তু কেন বলুন তো? আমি যে নিজেও একজন তান্ত্রিক সেই কথা আর তাকে বললাম না, কারণ একে তো এক তান্ত্রিক আসাতে গ্রামে এমন বিপদ নেমে এসেছে, এখন যদি সে শোনে যে আমি নিজেও সেই পথেরই পথিক, তাহলে ভালো মন্দ কিছু একটা হওয়া অস্বাভাবিক নয়। বললাম, নিয়ে চলো আমাকে। প্রফুল্ল আর কোনো কথা বলল না, আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। আগেই বলেছি তার বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়, তাই বেশ খানিকটা পথ হেঁটে গ্রামের অপর প্রান্তে আসতে অনেকটা সময় লাগলো। মন্দিরটা সামনে এসে দাঁড়িয়ে বললাম, তুমি এখানেই থাকো, আমি ভেতর থেকে আসছি। প্রফুল্ল আমার কথার প্রেক্ষিতে কোনো প্রশ্ন করল না ঠিকই, কিন্তু বুঝতে পারলাম ওর মনে একটা প্রশ্ন ধীরে ধীরে উদয় হচ্ছে। বুঝতে পেরে বললাম, তোমার প্রশ্নের জবাব তুমি নিজেই খুঁজে পাবে। মন্দিরটার ভেতরে যেতেই দেখলাম একজন ধুতি পরিহিত বৃদ্ধ লোক বসে আছে কালী মূর্তির সামনে। পিছনে কারো উপস্থিতি টের পেয়েই ঘুরে তাকালেন। তারপর আমাকে দেখেই কপালটা খানিক কুঁচকে গেল ঠাকুরের। এই লোকটাকে আমি চিনি, যদিও পরিচয় নেই, তবে একবার গুরুর সাথে এক সাধু সমাবেশে গিয়ে এর সঙ্গে দেখা হয়েছিল। তিনিও হয়তো আমায় চিনতে পেরেই বললেন, তোমাকে কোথায় যেন দেখেছি বলে মনে হলো।
নিজের পরিচয় দিতেই বললেন, কোনটাই তো মনে হচ্ছে, কিন্তু তুমি এখানে কেন? গুরুর ইহলোক ত্যাগ আর আমার এখানে আসার কারণ সবিস্তারে বলতেই তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, খবরটা পেয়েছি। তুমি একজন যোগ্য গুরুই পেয়েছিলে বটে, কিন্তু তবুও বলবো, তুমি যা করতে যাচ্ছ সেটা মোটেও সহজ কাজ নয়। তোমাকে নিশ্চয়ই সেটা নতুন করে বলে দিতে হবে না। জানি, কিন্তু ঠাকুরমশাই, আপনি থাকতে গ্রামের এমন হাল হলো কিভাবে? আমি তো জানতাম। তিনি কিন্তু আমাকে পুরো কথাটা শেষ করতে দিলেন না। তার আগেই বললেন, না, আমি তো আর তান্ত্রিক নয় যে তন্ত্র বলে অশুভ শক্তিকে বিনাশ করব। আমি সাধারণ মন্দিরের পুরোহিত মাত্র। এইসবের কি বা বুঝি? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তবে আপনাকে যে সেখানে দেখেছিলাম আমি তো জানতাম। এবারেও আমার পুরো কথাটা বলতে দেওয়ার আগেই তিনি বললেন, কি জানতে? সেটা শুধু তান্ত্রিকদের মিলন মেলা ছিল। সে যাই হোক, পঞ্চমুণ্ডির আসনে বসতে চাও, সে খুবই ভালো কথা, কিন্তু আরো একবার ভেবে নেবে কি? জানোই তো, যদি সফল না হও তবে সাধকের ওপর কি বিপদ নেমে আসতে পারে। আগে সব জেনে শুনেই বসতে চাই, আর আমি তো এই প্রথম পঞ্চমুণ্ডির আসনে বসবো না। আর তাছাড়া মানুষগুলো বিপদে আছে, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হতো, তাই না? আর সেটা না হয় আমি এলাম। দেখলাম আমার কথা শুনে বৃদ্ধের মুখটা কেমন যেন জলজল করে উঠল। বলল, বেশ, তবে যাও। বেশি দূর তো নয়, মাইল খানিক দূরেই পঞ্চমুণ্ডির আসন। যদিও এখন সেটাকে কেউ ব্যবহার করে না, তাই তোমাকে আগে সেই আসনকে জাগাতে হবে, তারপরই তুমি সাধনায় বসতে পারবে। এই নাও। বলেই বৃদ্ধ আমার হাতে একটা পুঁটুলি ধরিয়ে দিলেন আর বললেন, এটা সাবধানে রেখো। পুঁটুলিটা হাতে নিয়ে আমি আমতা আমতা করে বললাম, এতে কি আছে ঠাকুরমশাই? না, তেমন কিছুই না, তবে তোমার উপকারে আসতে পারে। যাও, এখন যাও। হাতে কিন্তু বিশেষ সময় বেশি নেই। রাতের মধ্যেই নিজের কার্য সাধন করে তবেই ফিরে এসো। আমি আর কোনো কথা বললাম না, কারণ বৃদ্ধকে আমার খুব একটা ভালো লাগলো না। কথাগুলো যেন কেমন কেমন। আমাকে বেরিয়ে আসতে দেখে প্রফুল্ল বলল, সে কি ঠাকুরমশাই, আপনি মন্দিরের ভেতর এতক্ষণ কি করছিলেন? পুরোহিত ঠাকুর তো এখানে। সত্যি বলতে কি, হাতের পুঁটুলিটা দেখতে দেখতে বেরিয়ে আসার সময় লক্ষ্যই করিনি যে প্রফুল্লর ঠিক পাশেই একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে, পরনে ধুতি আর পইতে। ইনিও যে একজন পুরোহিত সেটা বুঝতে বাকি রইল না। বুঝলাম এখানে পুজোর ঠাকুর একজন নয়, বরং দুইজন। বললাম, তুমি বাড়ি যাও, আমার ফিরতে একটু দেরি হবে। অপেক্ষা করো না, রাতে ফিরবো না, সকালে দেখা হবে। প্রশ্ন করো না, উত্তর দেওয়ার সময় নেই এখন। বলেই হাঁটা শুরু করব, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। মন্দিরের ভেতরে একটা কাঁসার থালায় সিঁদুর চোখে পড়েছিল। ভাবলাম, অযথা বাজার থেকে কিনতে যাব কেন, দেখি পুরোহিতকে বলে যদি এখান থেকেই কিঞ্চিৎ পাওয়া যায়। ভেবেই আবারও ভেতরে গিয়ে খানিক অবাকই হলাম।
কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। ওকে যদি চলে যেতেই হয় তবে আমাদের সামনে দিয়েই যেতে হবে নিশ্চয়ই, কিন্তু ওকে তো বের হতে দেখলাম না, অথচ এইখান থেকে বের হওয়ার অন্য কোনো পথ নেই। বিষয়টা কেমন যেন ঠেকলো, তবে যেটার জন্য এসেছিলাম সেটা চোখের সামনেই দেখতে পেলাম। থালা থেকে একটুখানি সিঁদুর নিয়ে আবার বেরিয়ে এসে দেখি প্রফুল্ল তখনও দাঁড়িয়ে আছে। কাছে এগিয়ে গিয়ে বললাম, তোমাদের এখানের পুরোহিত ঠাকুর তো ভেলকিবাজি জানে হে, এক নিমেষেই কেমন হাওয়া হয়ে গেলেন। হাওয়া হয়ে গেল? কোথায় হাওয়া হয়ে গেল? ওই তো ঠাকুর বসে আছেন। প্রফুল্লর ইশারা করা দিকে তাকিয়ে বললাম, আরে না না, ইনি না, কি যেন নাম ওনার, মনে পড়েছে, ঈশ্বর বাগচি। দেখলাম নামটা শুনে প্রফুল্লর মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। ধরা গলায় বললেন, ঠিকই বলেছেন ঠাকুর মশাই, তিনি জাদু জানেন। যদি তাই না হতো তাহলে কি আমাদেরকে রেখে এরমভাবে চলে যেতে পারতেন? তিনি থাকলে কি আমাদের এই দুর্দিন দেখতে হতো বলুন? অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? কেন, আপনি শোনেননি? তিনি তো মাস 2 হলো মারা গিয়েছেন। কথাটা শুনে আমার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যে তাকে এই মাত্র মন্দিরের ভিতরে বসে থাকতে দেখলাম। তাছাড়া শুধু দেখাই নয়, বরং তিনি আমাকে একটা পুঁটলিও দিলেন আর বললেন এটা আমার উপকারে আসতে পারে। তবে আমি কি ভুল দেখলাম? ভেতরে আসলে কেউই ছিল না। তাড়াহুড়ো করে কোমরে গুঁজে রাখা পুঁটুলিটা পরীক্ষা করে দেখলাম, না না, ভুল হতে পারে না। যদি ভুলই হবে তাহলে ওনার দেওয়া পুঁটুলিটাও থাকার কথা নয়। কি হলো ঠাকুর মশাই? প্রফুল্লের কথায় চমকে উঠলাম। তাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, না, কিছু না। কিন্তু আপনি ঠাকুরকে কিভাবে চেনেন? না, আসলে তুমি এখন যাও প্রফুল্ল, কাল তোমার সঙ্গে দেখা করে তবে যাব। কথাটা বলে আর দেরি করলাম না, সোজা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। মাথাটা বনবন করে ঘুরছে। এটা কি আসলেই সম্ভব? মানে একজন মানুষ যে কিনা মারা গেছে তাকেই আমি দেখলাম। শুধু দেখাই নয়, বরং কথাও বললাম। আর ওনার দেওয়া সেই কাপড়ের পুটুলিটা, সেটাও তো এখন আমার কোমরে গোঁজা। কিন্তু তিনি আমাকেই কেন দেখা দিলেন? তবে কি তিনি আগে থেকেই জানতেন যে আমি আসব? এইসব কথা ভাবতে ভাবতে পথ চলছি, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। অতি উত্তেজনায় ভুলে গিয়েছিলাম, যদিও একজন সাধক হিসেবে সেটা আমার ভুলে যাওয়াটা মোটেও উচিত হয়নি। সেটা হলো, গুরুর আদেশ ছাড়া ওই পঞ্চমন্ডির আসনে বসা মানে মৃত্যু, নয়তো উন্মাদ হয়ে যাওয়া। এবার বুঝতে পারলাম ঈশ্বর বাগচি ঠাকুর কেন বারবার বলেছিল সবটা জেনেই আসনে বসতে যাচ্ছি কিনা। তবে কি তিনি আমাকে আদেশ করার জন্যই দেখা দিলেন? তাই হয়তো হবে। যথাস্থানে গিয়ে পৌঁছতে বেশ দুপুর গড়িয়ে গেল। আমি জানি এই আসনে বসতে হলে বেশ কিছু উপকরণ সংগ্রহ করতে হয়, কিন্তু কেন জানি মনে হচ্ছে এখন এমত অবস্থায় আমার সেসবের কোনো কিছুরই দরকার নেই। কারণ আমার দৃঢ় বিশ্বাস জন্মাতে শুরু করেছে যে তিনি আমাকে যে কাপড়ের পুঁটুলি দিয়েছেন তার মধ্যেই সব কিছুর ভস্য মজুত করা আছে। তাছাড়াও আমি তো সিদ্ধি লাভের আশায় বসব না আসনে, বরং তন্ত্রের এক গূঢ় প্রক্রিয়ার জন্যই নিজের আসন পাতব, আর সেটাও আসল আসনে নয়,
বরং তার ঠিক সামনে যে গাছ পড়বে সেই গাছের নিচে। আমি জানি এতে সাধকের জীবনের ঝুঁকি বহু গুণ বেশি, কিন্তু তবুও সাধক যদি শুদ্ধভাবে নিজের মন্ত্রের জাল বিস্তার করে, সঠিক নিয়মে সাধনা করে, তবে কোনো অশুভ শক্তি সাধককে স্পর্শ করতে পারে না। তবে এর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো সাহস। কারণ সাধনায় বাধা দেওয়ার জন্য অনেক হাকিনী পিশাচিনী থেকে শুরু করে পাতালপুরী থেকে সব অপদেবীরা উঠে আসে সাধককে তার সাধনা থেকে বিচ্যুত করতে। ভাগ্যক্রমে পঞ্চমুণ্ডির আসনের ঠিক হাত 10 সামনে একটা গাছ পেয়ে গেলাম। বেশি বড় নয়, মাঝারি আকারের একটা অশ্বত্থ গাছ। সেই গাছের চারিদিকে মন্ত্রপুত গুন্ডি টেনে দিয়ে কোমর থেকে কাপড়ের সেই পুঁটুলিটা বের করে দেখলাম, যা ভেবেছিলাম ঠিক তাই, ভস্মই বটে। আর সেটা ভালোভাবে বেঁধে আশপাশ থেকে শুকনো ডালপালা জড়ো করতে লাগলাম, আর সেটাকে গণ্ডির ভেতরে জড়ো করে ধুনি সাজিয়ে ফেললাম। যদিও সবে মাত্র দুপুর, কিন্তু তবুও হাতে বেশি সময় নেই। আরো বেশ কিছু উপকরণ এখনো বাকি, সেগুলো অবশ্য পাশের একটা জঙ্গলে গিয়ে একটু খুঁজলেই পাওয়া যাবে। এ ধরো একটা কাকের পাখা। সে সময় গ্রামে গঞ্জে সেটা আহামরি কোনো কঠিন বস্তু ছিল না। তারপর 2-3টে গাছ খুঁজলে পাখির বাসাও নিশ্চয়ই খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হবে না। তাছাড়া আরো ছোটখাটো কয়েকটা উপকরণ আছে, সেগুলোই আশেপাশে খুঁজলেই মিলে যাবে। কিন্তু যে জিনিসটা খুব সহজে মিলে না, সেটা তো আমার কোমরের গাঁটে আছেই। সেটা কি জানো? এতক্ষণ পর ত্রৈলোক্যনাথ আমাকে প্রশ্নটা করল। আমি বললাম, না, কি সেটা? সবের ছাই। সে কি? আমি তো জানি সাধনার সময় মৃতদেহ লাগে। হ্যাঁ, তুমি ভুল কিছু শোনোনি। মৃতদেহই লাগে বটে, কিন্তু তোমাকে আগেই বলেছি আমি সিদ্ধি লাভ করতে আসনে বসছি না, বরং আমি অশুভ শক্তিকে বিনাশের জন্য আসনে বসছি। আর এই ক্ষেত্রে কোনো সিদ্ধ পুরুষের সব সাধনার ছাই বেশ কার্যকরী একটা বস্তু। তবে যে সে সবের ছাই আবার হবে না কিন্তু। তাহলে? না, সেটা তোমাকে বলবো না। এসব তন্ত্রের অতীব গোপন কথা। সে যাই হোক, শোনো তারপর। এখানে একটা কথা বলে রাখা ভালো। পঞ্চমুণ্ডির আসনে বসার কিছু নিয়ম নীতি আছে। যদিও তোমাকে বললে তুমি বুঝবে না, তবুও একটু বলি। সেই আসনে বসলে সাধক যেমন সিদ্ধি লাভ করে, ঠিক তেমনি তাকে কেন্দ্র করে যদি আসন পেতে একাগ্রভাবে বীজ মন্ত্র উচ্চারণ করা হয়, তাহলে অশুভ শক্তির বিনাশ ঘটানো সম্ভব। যদিও এতে সাধকের প্রাণের ঝুঁকি থাকে, সঠিক নিয়মে যদি কার্যসিদ্ধি হয় তবে সাধককে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। অবশেষে সাধনার সকল উপকরণ যখন প্রস্তুত, তখন দেখলাম সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ল। সে সময় বুক যে খানিকটা হুহু করে ওঠেনি তা বলবো না, উঠেছিল। কারণ আমি যে সাধনায় বসছি, কে জানে
কাল সকালের সূর্যটা দেখতে পাবো কিনা। এত সুন্দর পৃথিবী ছাড়তে কারই বা ইচ্ছে করে বলো। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। আশপাশটা আমার জ্বালানো ধুনির আগুনের আলোতে লাল হয়ে উঠতে লাগলো। ধীরে ধীরে শুরু করলাম মন্ত্র জপ। প্রথম প্রথম কোনো বাধা বিঘ্ন ছাড়াই সাধনার কাজ চলতে লাগলো ঠিকই, কিন্তু মাঝপথে একটা বিপত্তি দেখা দিল। চোখ বুজে এক মনে মন্ত্র উচ্চারণ করছি, হঠাৎ ধুনির উপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল। চোখ খুলে দেখি নিমেষেই তারা ভরা আকাশটা ঢেকে যাচ্ছে কালো মেঘে। বুকটা একটু ধক করে উঠল বিপদের আভাস পেয়ে। আকাশে মেঘ মানে যে কোনো সময় নামতে পারে বৃষ্টি, কিন্তু এই সময় তো বৃষ্টি হওয়ার সময় নয়। তবে বুঝলাম লক্ষণ খুব একটা ভালো নয়, আর এটাও বুঝলাম যে একটা ঘোর বিপদ ক্রমেই ধেয়ে আসছে আমার দিকে। আর সেটা যে কতটা ভয়ঙ্কর সেটা অনুমান করলে আমার শরীর শিহরিত হয়ে উঠছে। সাধনার একটা নিয়ম আছে, একটা সাধনা করতে করতে অন্য কোনো মন্ত্র জপ করা যায় না। আমি জানি এটা সাধারণ কোনো মেঘ নয়। অন্য সময় হলে হয়তো তন্ত্রের কোনো এক প্রক্রিয়ায় একে প্রতিহত করতে পারতাম, কিন্তু এমন অবস্থায় সেটা সম্ভব নয়। কিন্তু যদি বৃষ্টি নামে তাহলে তো নিমেষেই ধুনির আগুন নিভে যাবে, আর সেটা হলে মৃত্যু অনিবার্য। ভয়টা সত্যিই হলো। দেখতে দেখতে কালো মেঘের ভেতর থেকে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগলো জলকণা, আর সেই বৃষ্টির ফোঁটায় ধুনিটা গেল নিভে। আমি জানি এখনই আমার মৃত্যু ঘনিয়ে আসবে, কিন্তু মনের জোর হারিয়ে ফেলিনি। মুখে এক মনে উচ্চারিত হচ্ছে মন্ত্র। একবার তো চোখ খুলে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে হাজার হাজার প্রেতের দল। সবার মুখে চোখে হিংস্রতা। আমি জানি তাদের হাত থেকে আমার আজ রক্ষা পাওয়া হবে না। কিন্তু হঠাৎই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। মাথার উপর একটা তর্জন গর্জন শুনে তাকাতেই দেখি একটা নীল আলোক বিন্দু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কালো মেঘটার দিকে। গুরুর কথা মনে পড়ে গেল। গুরু বলেছিল এমন কোনো শক্তি আছে যা আমাকে অনেক বিপদ থেকেই রক্ষা করবে। তবে কি এই আলোক বিন্দুর কথাই গুরু বলেছিল? দেখতে দেখতে সেটা মিলিয়ে গেল কালো মেঘের গহ্বরে। কয়েক সেকেন্ড কিছুই হলো না, কিন্তু তারপরেই এক বিকট শব্দে কান যেন তালা লেগে যায়। দেখলাম কালো মেঘটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সব দিকে, আর সেই সাথেই নীল আলোক বিন্দুটা ধীরে ধীরে বড় হতে হতে মিলিয়ে গেল চোখের সামনে। আর মিলিয়ে যেতেই আসনের সামনের নিভে যাওয়া ধুনিতে জ্বলে উঠল অগ্নিশিখা। মনে মনে ভাবলাম এবার বুঝি বেঁচেই গেলাম। ভাবনাটা কিন্তু সত্যি হয়েছিল। সে রাতে আর কিছুই হয়নি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে কোনো এক শুভ শক্তি আমাকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। সকালবেলা আসন থেকে উঠে গ্রামের দিকে রওনা দিলাম। প্রফুল্ল দেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম সে উঠোনে বসে আছে। আমাকে দেখে আমার কাছে একেবারে ছুটে এসে বলল, ঠাকুরমশাই, রাতের ঘটনাটা দেখেছেন নাকি? কি ঘটনা? আর সে কথা বলবেন না। বাপের জন্মে এমন জিনিস বোধহয় কেউ দেখেনি। মেঘে মেঘে লড়াই দেখেছেন কখনো? বাপরে বাপ, সে কি ভয়ঙ্কর কাণ্ড! শরীরে কাঁটা দেওয়ার মতন অবস্থা ছিল। আমি অবশ্য এই বিষয় নিয়ে আর কথা বাড়ালাম না। বললাম, ঘরে দুধ আছে? আছে তো। আমার জন্য এক ঘটি নিয়ে আসতে পারো? অবশ্যই, আপনি বসুন, আমি এক্ষুনি আনছি। বলেই প্রফুল্ল বাড়ির দিকে চলে গেল। মনে মনে একটু হাসলাম। মেঘে মেঘে লড়াই, বেশ ভালো বলেছে তো।
কিন্তু সে যদি জানতো আসলে মেঘগুলো কোনো লড়াই করছে না। প্রফুল্ল অবশ্য বেশি দেরি করলো না। তাড়াতাড়ি 1 ঘটি দুধ এনে আমার হাতে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই। আমি কোনো প্রকার বাক্য ব্যয় না করে ঘটি থেকে দুধ গলায় ঢালতে আরম্ভ করলাম। তারপর সবটুকু শেষ করে খালি ঘটিটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমি তাহলে এখন যাই। কথাটা শুনে সে আমার দিকে চমকে তাকালো। দেখলাম ওর চোখে মুখে প্রশ্নরা খেলা করছে। বললাম, ভয় নেই। ভয় নেই? মেঘের লড়াই দেখেছ তো নাকি? জয় কোন মেঘের হলো, কালো না নীল? নীল। তাহলে আর ভয় নেই। আমি তবে এখন যাই। দেখলাম প্রফুল্লর মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না। তবে সে বুদ্ধিমান মানুষ, একটু সময় লাগলেও ঠিক বুঝে যাবে। এবার ত্রৈলোক্যনাথ একটু থামল। আমি একটু হতাশ হয়েই বললাম, সে কি, গল্প শেষ নাকি? কে এমনটা করলো তার সাথে তো আপনার দেখাই হলো না। আর তাছাড়া সকল অপরাধীরই একটা শাস্তি থাকে, তাই না? সেটারও তো কিছু হলো না। আমার কথা শুনে ত্রৈলোক্যনাথ একটু হাসলো, তারপর বলল, তোমাকে কে বলল যে গল্প এখানেই শেষ? হ্যাঁ, এটা সত্যি যে অপরাধের শাস্তি মিলে, কিন্তু সব সময় যে সাধকের সাথে মৃত্যুই হতে হবে তেমনটা নয়। যেমন আজকের এই ঘটনায় এখানে সাধকের মৃত্যু না হলেও সে যে শাস্তি পেয়েছে তার মৃত্যুর থেকে কম কিছু নয়। সেটা কেমন? সেটা কেমন তা তো এখন বললে গল্পের আসল মজাটাই শেষ হয়ে যাবে। পুরোটা শোনো, তবে ঠিক বুঝতে পারবে। কিন্তু তার আগে আমাকে একটু উঠতে হচ্ছে যে, তামাক না হলে গল্পটা ঠিক জমিয়ে বলা যাচ্ছে না। আর এই সব গল্পে একটু রস না দিলে সেটা ভালো লাগবে না। তুমি বসো, আমি আসছি। বলেই ত্রৈলোক্যনাথ উঠে বাইরে চলে গেল। বাইরে তখন চাঁদের আলোয় মাখামাখি। তার কিছুটা আশ্রমের বারান্দাতেও এসে পড়েছে। সেই আলোতেই দেখলাম একটা লাল কুকুর শুয়ে আছে বারান্দার এক কোণে। কুকুরটার চেহারা কিন্তু বেশ হৃষ্টপুষ্টই বলা চলে। সত্যি বলতে কি, কুকুরটা এখন আমার দিকে এমন জলজল করে তাকিয়ে আছে যে তাতে পিলে চমকে যাওয়ার অবস্থা। বলা তো যায় না, হুট করে যদি এসে কামড়ে দেয়। কিন্তু সে ভয় অমূলক, কারণ দেখলাম এরই মধ্যে তামাক সাজিয়ে ত্রৈলোক্যনাথ এসে উপস্থিত হলো। তারপর ধোয়া ছাড়তে ছাড়তে আবারও আরম্ভ করলো। এরপর 1 মাস কেটে গেল। আগের মতোই পথে পথে ঘুরে বেড়াই। কখনো কোনো সাধুর সঙ্গ পেলে 2-4 দিন সেখানে কাটিয়ে আবার বেরিয়ে পড়ি। এইভাবেই কাটছিল দিন। কিন্তু এর মধ্যে একটা জিনিস বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারতাম, সেটা হলো আমার পিছু পিছু কেউ যেন একটা হেঁটে আসছে, ঠিক যেন আমার ছায়া সঙ্গী। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পাই না। এমনটা হতো তখন যখন আমি একা থাকি। কোনো সাধু সন্ন্যাসীর সঙ্গে থাকলে এমনটা লক্ষ্য করতাম না। প্রথম প্রথম বিষয়টাকে খুব একটা আমল না দিলেও একটা সময় বেশ বিরক্ত হয়ে উঠলাম। যে কোনো জিনিসের তো একটা সীমা আছে। তাছাড়া একটা কিছু তোমার পিছু পিছু আসছে অথচ তুমি তাকে দেখতে পাচ্ছ না, সেটা যেমন বিরক্তির ঠিক তেমনই অস্বস্তিরও বটে। তো একদিন হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে আশপাশের গ্রাম তো দূরের কথা, কত দূর যে লোকালয় আছে সেটাও ঠিক বুঝতে পারলাম না। এদিকে সন্ধে হয়ে আসছে। মাঠে রাত কাটানো আমার কাছে নতুন কিছুই নয়, কিন্তু মনটা আজ বড়ই চঞ্চল হয়ে উঠছে। বারবার মনে হতে লাগলো কিছু একটা ঘটতে চলেছে আমার সঙ্গে, কিন্তু সেটা যে কি সেটা ঠিক বুঝতে পারলাম না। একটা বড় মতন গাছের নিচে ধুনি জ্বালিয়ে বসে আছি, চারপাশে মৃদু হাওয়া বইছে। কখন যে ধুনির পাশেই ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি।
ঘুম ভাঙল কারো পায়ের শব্দে। উঠে বসলাম, দেখলাম অন্ধকারে দুটো চোখ জলজল করছে। শেয়ালই বটে। এমন খোলা মাঠে শেয়ালের দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। এই ভেবে ধনীতে আরো খানিকটা ডাল গুঁজে দিয়ে আবারও শুতে যাব, কিন্তু সেটা আর হলো না। কারণ এবার আর একটা চোখ জলজল করছে না, বরং হাজার হাজার চোখ জ্বলছে অন্ধকারের মধ্যিখানে। এত শেয়াল এলোই বা কোথা থেকে? একটু নড়ে চড়ে বসলাম। শেয়াল খুবই ইতর প্রাণী, তার উপরে এতগুলো একসাথে। কি করব ভাবছি, হঠাৎ দেখলাম জ্বলন্ত চোখগুলো যেন এগিয়ে আসছে আমার দিকে। উদ্দেশ্য অনুমান করা শক্ত নয়, তাই এবার বসা থেকে উঠে দাঁড়ালাম। ধনির একটা বড় ডাল হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। যদি এতেও ভয় না পেয়ে যায়, তবে গাছের উপর উঠলে আর কোনো ভয় থাকবে না। কিন্তু এরপর যা ঘটে গেল সেটা দেখে পুরো শরীরে একটা চমক অনুভব করলাম। আর সাথে সাথেই বুঝতে পারলাম আমি এখন মহা বিপদের সম্মুখীন। এতক্ষণ মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে থাকাতে ঠিকমতো বুঝতে না পারলেও মেঘটা সরে যেতেই দেখলাম এতক্ষণ যেগুলোকে শেয়াল ভেবে ভুল করেছি সেগুলো আসলে কোনো শেয়াল না। হ্যাঁ, শেয়াল বটে, কিন্তু একটাও রক্ত মাংসে গড়া নয়, বরং আমার দিকে এগিয়ে আসছে হাজার হাজার শেয়ালের কঙ্কাল। আর সেই সাথে আরও দেখলাম তাদের ঠিক পিছনেই এক দীর্ঘদেহী লোক তাদের পরিচালনা করছে। তোমার চোখের সামনে যদি এমন ঘটতো, তবে তুমি নির্ঘাত নিজের ভালো মন্দ কিছু একটা করে বসতে। কিন্তু আমি ত্রৈলোক্যনাথ। মনে কোনো ভয় নেই। শেয়ালের দল ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। মনকে একাগ্র করে দাঁড়িয়ে আছি। কানে ভেসে আসছে হাড়ের ঠকঠক শব্দ, সেই সঙ্গে ভেসে আসছে হাজার হাজার শেয়ালের হুক্কাহুয়া ডাক। এই সময় বুক যে একটু কেঁপে ওঠেনি তা বলবো না, তবে যেটাকে ভয় পাওয়া বলে সে ভয় পাইনি। মরতে যদি হয় তবে লড়াই করেই মরব, এমনটাই ভাবছি। হঠাৎই সকল আলোড়ন থেমে গেল, আর তার পরিবর্তে ভেসে এলো এক হুঙ্কার। বুঝলাম এটা সেই শেয়ালের পরিচালকের। মেঘের মতো গর্জে উঠে বলল, তুই আমার সাধনার ফল নষ্ট করিস কোন সাহসে? কোন সাধনার ফল? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই আবারও হুঙ্কার ছেড়ে বলল, এতদিন ধরে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। এবার কে রক্ষা করবে তোকে? এবার আর বুঝতে দেরি হলো না যে এই লোকটা আসলে কে। তাই এটাও বুঝলাম এই বিপদ থেকে আর বেঁচে ফিরতে পারবো না। কিন্তু তবুও নিজেকে রক্ষার একটা শেষ চেষ্টা তো করতেই হবে। এদিকে ক্রমেই নিঃশব্দে এগিয়ে আসছে জ্বলন্ত চোখগুলো, আর একটু হলেই আমাকে ধরে ফেলবে। ঠিক তখনই দেখলাম একটা নীল আলোক বিন্দু আমার চারদিকে চক্কর দিতে লাগলো। এই আলোটাও আমার অচেনা নয়, কারণ পঞ্চমুণ্ডির আসনের সামনে এই আলোটাকেই দেখেছিলাম আমি। আলোটা ধীরে ধীরে বড় আকার ধারণ করতে লাগলো, আর তারপর দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আর সঙ্গে সেই মেঘের গর্জন। সে কি ভয়ঙ্কর আর্তনাদ! হাড়ে হাড়ে বাড়ি খেয়ে যেন ভেঙে চুরমার হতে শুরু করলো। একটু পরেই দেখলাম আলোটা ভেঙে চুড়ে বেশ কয়েকটা আলোক বিন্দুতে পরিণত হতে লাগলো, আর সবগুলো এক এক করে ছুটে যেতে লাগলো শেয়ালের দলের দিকে। কিন্তু এইগুলো যদি শেয়ালই হবে, তবে চিৎকারগুলো মানুষের মতো কেন শোনাচ্ছে? মনে হচ্ছে একসাথে হাজার হাজার মানুষ বাঁচার জন্য আর্তনাদ করছে, সেই সঙ্গে বিকট সেই হুঙ্কার। কতক্ষণ এমন চললো আমি জানি না। হঠাৎ দেখলাম ধীরে ধীরে মিলিয়ে আসতে লাগলো আর্তনাদের স্বর।
চাঁদের আলোয় পুরো মাঠটা তখন দিনের মতো উজ্জ্বল, আর তাই দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না। দেখতে দেখতে ফাঁকা মাঠের উপর একটা হাড়ির স্তূপ তৈরি হয়ে গেল, আর তারপরই আবার একটা অবাক করা কাণ্ড ঘটে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাড়গুলো, যেন সেগুলো কোনো শুকনো কাঠ। এমনিতেই চাঁদের আলোয় চারিদিক আলোকিত, তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকা হাড়ের আগুনে দেখলাম নীল আলোক বিন্দুগুলো ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করলো, আর তারপরই সেটা একটা বিশাল গোলকের মতো আকার ধারণ করে শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে যেতে লাগলো দীর্ঘদেহী লোকটার দিকে। আর তার চোখে মুখে তখন আতঙ্কের ছাপ ফুটে উঠেছে, অথচ একটা ধাপও নড়ছে না কেন। চাইলেই তো সে পালিয়ে যেতে পারে, কতটা পালাতে পারবে সেটা বড় বিষয় নয়, কিন্তু কিন্তু তবুও তো একটা চেষ্টা থাকা চাই। তাহলে কেন করছে না লোকটা? উত্তরটা অবশ্য মিলল তার পায়ের দিকে তাকাতে। দেখলাম দুটো লোমশ কালো হাত মাটির নিচ থেকে বেরিয়ে এসে চেপে ধরেছে তার দুটো পা, আর সেই জন্যই সে নড়তেও পারছে না। ধীরে ধীরে নীল গোলকটা লোকটার চোখের সামনে এসে দাঁড়ালো, আর তারপরেই প্রথমে একটু ছোট, তারপর আর একটু, দেখতে দেখতে মিলিয়ে গেল লোকটার শরীরের ভেতরে। আর সেই সাথে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। বুক ফাটা হাহাকারে পুরো মাঠটা যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। এমন ভাবে বেশ কিছুক্ষণ চলার পর দেখলাম লোকটা শান্ত হয়ে গেল। পায়ের দিকে তাকিয়ে দেখলাম মাটির নিচ থেকে বেরিয়ে আসা লোমশ কালো হাত দুটোই উধাও হয়েছে, আর সেই সঙ্গে নীল গোলকটাও। কিন্তু তার মধ্যে যে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে সেটা কোনো মানুষ নয়, সেটাকে কোনো প্রাণীও বলা যাবে না। তবে হ্যাঁ, মানুষ আর শেয়ালের চেহারা মেলালে যা দাঁড়ায় এটাও ঠিক তাই। অদ্ভুত দেখতে প্রাণীটা গুটি গুটি এগিয়ে আসতে লাগলো আমার দিকে। ভেবেছিলাম সে আমাকে আক্রমণ করবে, তাই প্রস্তুতি নেওয়ার আগেই দেখি প্রাণীটা লাফ দিয়ে আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল। দুই চোখের জল চকচক করতে লাগলো জ্যোৎস্নার আলোয়। প্রাণীটা মিনিট খানেক ছিল এইভাবে, তারপর লম্বা লম্বা লাফ দিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। এই শেষ কথাগুলো বলতে বলতে গলাটা কেমন যেন নরম হয়ে আসলো ত্রৈলোক্যনাথের। যদিও অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবুও অনুমান করতে অসুবিধে হলো না যে তার চেহারা এখন বিষাদের ছায়ায় ছেয়ে গেছে। আমি আর কোনো কথা বললাম না। ত্রৈলোক্যনাথ নিজেই বেশ কয়েকবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি দেখলে তো? তাই বলছি, যতটা সম্ভব চেষ্টা করবে এইসব তান্ত্রিকদের থেকে দূরে থাকার, তবেই মঙ্গল। আজ তাহলে এখানেই থামি, কি বলো? যদিও আজকে আমার অনেক কথাই বলার ছিল, কিন্তু ত্রৈলোক্যনাথের এমন বিষণ্ণ মন দেখে সেগুলো আর বলা হলো না। তাতে ক্ষতি কি? কিছুদিন পর এই সঞ্জীব চট্টোপাধ্যায় আবার ছুটে আসবে এই বুড়োর কাছে, মুগ্ধ হয়ে শুনবে সব রূপকথার মতো সত্য ঘটনাগুলো, যা কিনা মানুষ কেবল গাঁজাখড়ি আর পাগলের প্রলাপ বলেই উড়িয়ে দেবে। কিন্তু সেই ঘটনা যদি আমার অর্থাৎ লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কলম দিয়ে বের হয়, তবুও কি লোকে সেটাকে পাগলের প্রলাপ বলেই উড়িয়ে দেবে? বোধহয় দেবে না। যদি তাই দিত তাহলে এই কয়দিনে আমার ভাগ্যান্নতি হতো কি? তবে থাক সে কথা, এবার না হয় আমিও থামি।